এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশ ছাড়ার হেরিক, পালাচ্ছেন উপদেষ্টারা, ভেতরের গোপন খবর ফাঁস, ভোট কারচুপির মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনায় কি এর মূল কারণ? আবার ক্ষমতায় আসছে জামায়াত এনসিপি, নিজেদের ফাঁদেই পড়ল বিএনপি সরকার, ক্ষমতা হারানো কাউন্টডাউন শুরু। আরও জানাবো, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার কূটনৈতিক লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ যেন ভিআইপিদের ভিড় লেগেছে, পরিস্থিতি অস্বাভাবিক রকমের সরব। সবার মনে প্রশ্ন, এত তাড়াহুড়ো কেন? হঠাৎ করে দেশ ছাড়ার প্রয়োজনীয়তা কি এত বেড়ে গেছে? সরকার বদলের আভাস পেলেই কে উপদেষ্টারা নিরাপত্তাহীনতায় ভোগেন? যেসব উপদেষ্টারা এতদিন সংস্কার আর স্বচ্ছতার কথা বলছিলেন, আজ তারাই অডিট আর জবাবদিহির ভয়ে অস্থির হয়ে পড়েছেন বলে আলোচনায় উঠে এসেছে। এসব প্রশ্নের পেছনে কি কেবল ভবিষ্যতের অনিশ্চয়তা, নাকি আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে, সেটাই আজকের বিশ্লেষণের বিষয়। কারা রয়েছেন দেশ ছাড়ার তালিকায়, কেন তারা আলোচনার কেন্দ্রে, এসব নিয়েই আজকের আলোচনা বিস্তৃত হবে। সবকিছুর সূচনা সাংবাদিক জুলকারনায়েন সায়ের এক ফেসবুক পোস্ট থেকে। তিনি প্রকাশ্যে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন। শুধু অনুমান নয়, নির্দিষ্ট ফ্লাইটের সময়ও তিনি উল্লেখ করেছেন, দুপুর 12:50 চায়না ইস্টার্ন, সন্ধ্যা 6:45 এমিরেটস। তার বক্তব্যে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছিল, যথাযথ অডিট ক্লিয়ারেন্স বা নিরাপত্তা অনুমতি ছাড়া এই দেশত্যাগ ভবিষ্যতে বড় ধরনের জবাবদিহির মুখে ফেলতে পারে সংশ্লিষ্টদের। এই বক্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের রাজনীতিতে ও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এই খবরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহায়ক ফয়েজ আহমেদ তৈয়বের নামও আলোচনায় চলে আসে। গুঞ্জন ওঠে, তিনিও দেশ ছাড়ছেন। প্রথম আলো তাকে ফোন করলে তিনি কল কেটে দেন। পরে মেসেজে জানান, 9 ও 10 তারিখেই অফিস থেকে বিদায় নিয়েছেন, দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। শুরুতে দেশ ছাড়ার কথা প্রকাশ্যে স্বীকার না করলেও পরে জানা যায় তিনি সত্যিই বিদেশে যাচ্ছেন। ব্যক্তিগত কারণ হিসেবে উল্লেখ করেছেন, ভালোবাসা দিবস উদযাপন করবেন। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর নতুন সরকারের শপথের আগেই এভাবে হঠাৎ চলে যাওয়া কতটা যৌক্তিক বা গ্রহণযোগ্য? সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন, এতে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প নিয়ে তৈয়বের বিরুদ্ধে আগে থেকেই নানা অস্বচ্ছতার অভিযোগ ছিল। যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন, তবে বিএনপির বড় জয়ের পর তার হঠাৎ দেশ ত্যাগ অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সম্ভাব্য অডিট ও জবাবদিহির ভয়েই এমন সিদ্ধান্ত হতে পারে। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয়। গত অগাস্টে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার দাবি করেছিলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা গুরুতর দুর্নীতিতে জড়িত। তখন অনেকে একে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও এখন আবার সেই তালিকা ফিরে এসেছে আলোচনায়। বিশ্লেষকদের ধারণা, তালিকাভুক্ত কেউ কেউ এখন সত্যিই দেশ ছাড়ার চেষ্টা করছেন, কেউ আবার গোপনে প্রস্তুতি নিচ্ছেন। শুধু সিনিয়ররাই নয়, তরুণ ও প্রভাবশালীরাও আলোচনায়। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন প্রকাশ্যে অভিযোগ করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার দফতরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য সহ নানা অনিয়মের কথা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে দুক তদন্ত শুরু করে। তদন্তে আসিফ মাহমুদের সাবেক এপিএস মুয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে প্রাথমিক অনিয়মের প্রমাণ মেলে, তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুর্নীতি বিরোধী আন্দোলনে যাদের মুখ সর্বাধিক উচ্চারিত, তারাই যখন নানা অভিযোগের মুখে পড়েন, তখন সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসে চির ধরাটা অস্বাভাবিক নয়। ক্রিকেট বোর্ড নিয়েও অভিযোগ, গঠনতন্ত্র সংশোধনের নামে সময়ের ক্ষেপণ, পছন্দের লোক বসানো, স্বজনপ্রীতি, এসব বহুদিনের পুরনো অভিযোগ হলেও এখন নতুন মাত্রা পেয়েছে। এসব ইস্যুতে সামাজিক ও গণমাধ্যমে আলোচনা আরও তীব্র হয়েছে। তাহলে এত দ্রুত বিদায়ের পেছনে আসল কারণ কি? বিশ্লেষকদের মতে, মূল ভয় অডিটের।
সরকার পরিবর্তনের সময় মন্ত্রণালয় ভিত্তিক বিশদ নিরীক্ষা হয়। বিশেষ করে শেষ ১.৫ বছরে নেওয়া প্রকল্পগুলোতে আর্থিক অনিয়ম থাকলে সংশ্লিষ্টদের ওপর দায় চাপতে পারে। ফয়েজ আহমেদ তৈয়ব ব্যক্তিগত কারণ দেখালেও অনেকেই মনে করেন আইনি জটিলতা আর জবাবদিহির ভয়ই বড় কারণ। দায়িত্ব সৎভাবে পালন করলে ভয় থাকার কথা নয়, এমন মন্তব্য অনেকের। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় প্রোটোকল সুবিধা পেয়েছিলেন, সে সময় পরিস্থিতি ভিন্ন ছিল। কিন্তু বর্তমানে যারা আছেন তাদের কেউ অনিয়মে জড়িত থাকলে গোপনে চলে যাওয়া আদৌ সম্মানজনক নয়, বরং প্রশ্নের জন্ম দেয়। জানা যায়, ফ্লাইটের নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসা মানে বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাওয়ার দাবি রাখে। কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। কোনো অনিয়ম থাকলে ইমিগ্রেশন ছাড়পত্র দেবে না আটকে দেবে, এ নিয়ে জনগণের আগ্রহ ও কৌতূহল চরমে পৌঁছেছে। মানুষ এখন ১.৫ বছরের প্রকৃত হিসেব জানতে চায়। সাদাপত্র প্রকাশ করে প্রকৃত চিত্র জানা অত্যন্ত জরুরি। নতুন সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ, কারণ জনগণ চায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হোক। বিমানবন্দর ও স্থলবন্দরে নজরদারি বাড়ানো দরকার, যেন কেউ কোনো অপরাধ বা অনিয়মের দায় এড়িয়ে গোপনে চলে যেতে না পারে। যদি কেউ নির্দোষ হন, তিনি দেশে থেকে নিজের নির্দোষিতা প্রমাণ করুন, আর যারা দোষী তাদের আইনের আওতায় আনা হোক। এটাই সাধারণ মানুষের দাবি। না হলে ভবিষ্যতে এমন ঘটনা দেশের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে আরও দুর্বলতা তৈরি করবে। এই পরিস্থিতিতে নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে জনগণের আস্থা ফিরিয়ে আনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। সাবেক উপদেষ্টাদের উচিত সরাসরি পরিস্থিতির মুখোমুখি হওয়া, কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে সংকটের সময় সাহসিকতাই নেতৃত্বের আসল পরীক্ষা। যখন কোনো নেতা বা উপদেষ্টা সাহস দেখায়, তখন সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়ায়। কিন্তু হুট করে দেশ ছেড়ে চলে যাওয়া বা পরিস্থিতি এড়িয়ে যাওয়া সাধারণ মানুষের মনে সন্দেহ ও অনাস্থা তৈরি করে, যা কেবল অবিশ্বাসী বাড়ায়। সবাই জানে সংকটের মুহূর্তে পালিয়ে যাওয়া আত্মবিশ্বাসের অভাবের প্রকাশ। তাহলে কি সত্যি অনিশ্চয়তার আশঙ্কা এখন সামনে চলে এসেছে? দেশের রাজনীতির আকাশে হঠাৎ করে কালো মেঘ জমছে, অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে, এটাই এখনকার বাস্তবতা। রাজনীতির ইতিহাসে বারবার এমন মুহূর্ত এসেছে যখন কোনো সরকার নিজের পতনের বীজ নিজেরাই বুনে দেয়, কিন্তু তারা সেটি বুঝতে পারে না। বাংলাদেশের বর্তমান রাজনীতিও ঠিক সেই ঘাত প্রতিঘাতের সন্ধিক্ষণে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা, প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ, মন্ত্রিসভা গঠিত হয়েছে, ক্ষমতার চেয়ার শক্ত করে ধরা হয়েছে, সবই আছে। কিন্তু এই বাহ্যিক দৃশ্যের আড়ালে কি কোনো অস্থিরতা, অনিশ্চয়তা বা দ্বন্দ্ব জমে উঠছে না? আসল প্রশ্ন হচ্ছে, এই দৃশ্যটা কি সত্যিই দীর্ঘস্থায়ী হবে, নাকি এটা কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? কখনো কখনো ইতিহাস নীরব থেকেও বড় পরিবর্তনের আগাম সংকেত দেয়। শেখ হাসিনার শেষ সময়টাও এমনই ছিল। বাইরে থেকে মনে হচ্ছিল সরকার অত্যন্ত শক্তিশালী, নিয়ন্ত্রণে কোনো ঘাটতি নেই, বিরোধীদের চাপে আত্মবিশ্বাসে ভরা। কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে ক্ষোভ, অবিশ্বাস আর অদৃশ্য চাপ জমছিল, যার বিস্ফোরণ অনিবার্য ছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতা তখনই সবচেয়ে দুর্বল হয়ে পড়ে যখন সেটি নিজেকে অপরাজেয় ভাবে, যখন শাসক গোষ্ঠী ভাবে তাদের পতনের কোনো সম্ভাবনা নেই। আজ বিএনপির সাম্প্রতিক নিশ্চিন্তা ও কার্যকলাপ সেই অস্বস্তির সংকেত দিচ্ছে। বাইরে থেকে শক্তিশালী মনে হলেও ভেতরে ভেতরে অনিশ্চয়তা আর দ্বন্দ্ব বাড়ছে কিনা সেই প্রশ্ন উঠছে। নির্বাচনের আগে জনগণের সামনে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জুলাই সনদে স্বাক্ষর, নতুন রাষ্ট্র ব্যবস্থা, ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার পরিষদ গঠন, এসব ছিল জনগণকে আশ্বস্ত করার ও তাদের আস্থা অর্জনের কৌশল। অথচ ক্ষমতায় এসেই তারা সংবিধানকে অস্বীকার করল, শপথ নিল না, বলল সংবিধান নেই। প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নাকি ক্ষমতার জটিল খেলা? প্রতিশ্রুতি তো ছিল কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, আর ক্ষমতায় গিয়েই সেই সিঁড়ি সরিয়ে ফেলা হলো, যেন জনগণের প্রত্যাশা ও আস্থা উপেক্ষিত হলো। এখানে গভীর এক নৈতিক সংকটও তৈরি হচ্ছে। নেতারা কি কেবল ক্ষমতার জন্য প্রতিশ্রুতি দেন, নাকি সত্যিই তারা জনগণের স্বার্থে কাজ করতে চান? গণভোটে ৬৮% মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এটা কোনো ছোট সংখ্যা নয়, জাতীয় ম্যান্ডেটেরই নামান্তর। এই ম্যান্ডেটকে অস্বীকার করা মানে জনগণের রায়কে উপেক্ষা করা। অথচ বিএনপি বলছে সংবিধান নেই বলে তারা শপথ নেবে না, যা বড় ধরনের দ্বন্দ্বের জন্ম দিচ্ছে।
একই সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান ছিল না, তবুও সেই কাঠামো মেনে নির্বাচন হয়েছে, ফল মেনেছে, সংসদে গেছে। তখন তো সংবিধানের কোনো সমস্যা হয়নি। এখন কেন সমস্যা? এই দ্বৈত অবস্থান আর দ্বিচারিতা মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। রাজনীতিতে যখন সন্দেহ জন্মায় তখন আস্থা কমে যায়, আর আস্থা হারালে সবচেয়ে দৃঢ় ভিত্তিও আসলে বালির উপর দাঁড়িয়ে পড়ে। নির্বাচনের পর চারদিকে নানা প্রশ্ন ঘুরছে। কিছু আসনে অস্বাভাবিক ফলাফল, কোথাও ভোট গণনা নিয়ে বিতর্ক, কোথাও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যদি র্যান্ডম স্যাম্পলিংয়ে উল্লেখযোগ্য সংখ্যক আসনে অনিয়ম ধরা পড়ে, তাহলে পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর এখানেই বিএনপি বড় রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ কোনো সরকার শুধু সংখ্যাগরিষ্ঠতা দিয়ে টিকে থাকে না, টিকে থাকতে হয় বৈধতা, নৈতিকতা আর জনগণের আস্থার ওপর। যদি মানুষ ভাবে সরকার স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় আসেনি, তাহলে তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপই প্রশ্নবিদ্ধ হবে। এই আস্থা ও বৈধতার সংকট দীর্ঘমেয়াদে সরকারকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে। অতীতের অভিজ্ঞতা বলে, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো সরকারই স্থায়ী হতে পারে না। এখন প্রশ্ন, এই সংকট থেকে উত্তরণের পথ কি? সত্যিকারের পরিবর্তন কি আসবে, নাকি ইতিহাসের চক্র আবারও ঘুরে দাঁড়াবে? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।